স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো 11.5 লাখ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেন। এই ভোটের পেছনে নির্বাচন কমিশনের ব্যয় ছাড়িয়েছে 100 কোটি টাকা। তাই ব্যয়বহুল এই পদ্ধতি থেকে সরে বিকল্প হিসেবে প্রক্সি ভোটের পথে হাঁটতে চায় ইসি। যদিও এর বিপক্ষে মত দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, পদ্ধতিটি দেশের নির্বাচন ব্যবস্থায় নতুন বিতর্ক তৈরি করবে। বর্তমানে বিশ্বের 167টি দেশে 1,49,00,000-এর বেশি বাংলাদেশি কর্মরত আছেন। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোটের আয়োজন বর্তমান কমিশনের একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রবাসীদের কাছে পাঠানো প্রতিটি ব্যালটের জন্য 700 টাকা এবং দেশের ভেতরে যারা নিবন্ধন করেছেন তাদের জন্য 22 টাকা করে খরচ করে ইসি। তবে প্রক্রিয়াগত জটিলতা ও ব্যয়বহুল হওয়ায় পোস্টাল ভোট পদ্ধতি বাংলাদেশের জন্য টেকসই নয় বলে মনে করছে ইসি। এক্ষেত্রে বিকল্প হিসেবে প্রক্সি ভোটে ইসির আগ্রহ, যে পদ্ধতিতে প্রবাসীর পক্ষে দেশে থাকা তার কোনো প্রতিনিধি ভোট প্রদান করবেন। প্রায় 700-800-900 টাকা করে প্রতিজনের জন্য খরচ হয়। এটা কতদিন আমরা বহন করব, সে এক প্রশ্ন আছে। আজকে হয়তো 5 লক্ষ হয়েছে, আগামী ইলেকশন হয়তো 25 লক্ষ হবে, তাহলে এটা শুধু বেড়েই যাবে। তবে প্রক্সি পদ্ধতি নিয়ে শুরুতেই দেখা দিয়েছে বিতর্ক। বিশেষজ্ঞরা বলছেন, প্রক্সি পদ্ধতিতে ভোটের গোপনীয়তা রক্ষা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। আর ভোট একটা গোপনীয় বিষয়। আপনার ভোট যদি আমাকে দিয়ে দেওয়ান, তাহলে আপনার চিন্তা চেতনা আমার মাধ্যমে প্রতিফলন হওয়াটা আসলে এটা একেবারেই কঠিন একটা বিষয়। প্রক্সি ভোটটা আমরা মনে করি নাই যে এটা সঠিক, কারণ প্রক্সি ভোট সাধারণত অল্প কিছুর জন্য ক্ষুদ্র পরিসরে এটা ব্যবহৃত হয় এবং এটা সাধারণত ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। বিকল্প হিসেবে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ভোটারদের জন্য সরাসরি অনলাইনে বা ই ভোটিং পদ্ধতির ভোট আয়োজনের পরামর্শ বিশেষজ্ঞদের। এর জন্য যদি একটা বড় ধরনের ইনফ্রাস্ট্রাকচারও তৈরি করার প্রয়োজন হয়, অনলাইন রিপোজিটরি, ডেটা সেন্টার, বর্তমানে ব্লকচেইন টেকনোলজি আছে, এআই মেশিন লার্নিং টেকনোলজি আছে, এছাড়াও সাইবার সিকিউরিটির অনেকগুলি নতুন টুলস এসেছে। এইগুলি সমস্ত প্রয়োগ করলে পরে খুবই হাই কোয়ালিটি এবং হাই পার্টিসিপেটরি এই ধরনের নির্বাচন পরিচালনা করা সম্ভব। আগামী নির্বাচনের আগেই বিকল্প পদ্ধতি খুঁজে বের করতে ইসির হাতে পর্যাপ্ত সময় আছে বলে মনে করছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, প্রক্সি ভোটের সবচেয়ে বড় অসুবিধা একজনের ভোট আরেকজনে দেওয়ার মাধ্যমে এতে জালিয়াতির সুযোগ সৃষ্টি হয়। এখন শেষ পর্যন্ত বিকল্প কোন পদ্ধতি আলোর মুখ দেখবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য এবং আইনি কাঠামোর উপর। নাকি খরচ বাঁচাতে প্রশ্নবিদ্ধ কোনো পদ্ধতিতে ঝুঁকছে কমিশন, তা সময়ই বলে দেবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। কৃষকের 10,000 টাকা পর্যন্ত ঋণের সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপকৃত হবেন কমপক্ষে 12 লাখ কৃষক। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশে 180 জন সার্জেন্ট এবং 10,000 কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সচিবালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নিজের ব্যাগ ও প্রয়োজনীয় ফাইল নিয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের শুরুতে দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং জনগণের প্রত্যাশা পূরণে মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। সভায় কৃষি ঋণ মওকুফের প্রস্তাবের অনুমোদন দেয় মন্ত্রিসভা। সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে বৃহস্পতিবার প্রস্তুতিমূলক সভা করেন নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, কোনো অবৈধ শক্তি আর চাঁদাবাজি করতে পারবে না। চাঁদা এবং চাঁদাবাজি দুটি জিনিস পার্থক্য আছে। চাঁদাটা কোনো সময়ে শ্রমিক এবং মালিকদের স্বার্থে তারাই নির্ধারণ করে মানে আমি বুঝাচ্ছি সমঝোতা করে তারা তাদের কল্যাণে কালেক্ট করে তাদের মতো ব্যয় করে, তাদের যে প্রক্রিয়া আছে সেটা তারা অনুসরণ করে। আর সেটা একটা কোনো জায়গায় এটাকে চাঁদাবাজি বলাটা কঠিন। চাঁদাবাজি আমি বলতেছি চাঁদাবাজি হচ্ছে সেইটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়। আলাদা বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশৃঙ্খল অবস্থা দূর করে শৃঙ্খলা ফেরাতে সময়ের প্রয়োজন। এখানে কোনো ম্যানেজমেন্ট ফেলিয়ারের জন্য কিছু হচ্ছে না। আমার গ্যাস উত্তোলন করা হয় নাই,
এই যে এখন আমরা গ্যাস উত্তোলন করার জন্য আমরা মানে তোমার ভেরি অ্যাগ্রেসিভ প্ল্যানিং নিচ্ছি আমরা, বিদেশি ইম্পোর্টের উপর ডিপেন্ড করবো না আমি। এছাড়াও সচিবালয়ে জেলা ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটি পুনর্গঠন বিষয়ক সভায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে তিনি পুলিশের নতুন নিয়োগের কথা জানান। 180 জন পুলিশ সার্জন নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি। আমরা প্ল্যান করতেছি আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে দ্রুততার সাথে। তিনি জানান, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পোশাক পরিবর্তনের যে দাবি উঠেছে তা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। অমর একুশে বইমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হলেও বেশিরভাগ স্টল এখনও প্রস্তুত নয়। কিছু কিছু স্টলের নির্মাণ কাজ চলছে, ফলে প্রথম দিন বইমেলায় গিয়ে নিরাশ হয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে পাঠকদের। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শুরুতে অমর একুশে বইমেলা শুরু হলেও নির্বাচন সহ নানা কারণে এবার শুরু হলো 26 ফেব্রুয়ারি। রোজার মধ্যে বইমেলা আয়োজনে অনেক প্রকাশকই রাজি ছিলেন না, তাই বইমেলা উদ্বোধনের পরও দেখা গেছে অধিকাংশ স্টল প্রস্তুত নয়। বইমেলার প্রথম দিন কিছু পাঠকের দেখা মিলেছে, অধিকাংশ স্টলের কাজ শেষ না হওয়ায় ও স্টলে বইয়ের দেখা না পাওয়ায় হতাশ তারা। আমরা আসছিলাম একটা প্রিপারেশন নিয়ে যে বই কিনবো, আসছিলাম বইয়ের রাজ্যে হারায় যেতে, বইমেলা মানে হচ্ছে বই রাজ্য, কিন্তু এসে টোটালি পরিস্থিতি একদম এত অগোছালো একটা হজবরল অবস্থা হয়ে যাচ্ছে। আজকে যেহেতু ফার্স্ট দিন তো অনেক ফাঁকা দেখছি, এরকম ফাঁকা সচরাচর দেখি না, তো আরেকবার আসবো ইচ্ছা আছে। আজকে তো প্রথম দিনের জন্য তেমনভাবে এখন ভিড় হয় নাই, স্টলও তেমনভাবে ওঠা হয় নাই। মেলায় স্টলের কাজ শেষ না হওয়া ও বই না উঠানোর পিছনে বারবার তারিখ পিছানোকে দায়ী করছেন প্রকাশক ও স্টল মালিকরা। 20 তারিখ থেকে হওয়ার কথা ছিল, আমাদের ওই রকমই একটা প্রস্তুতি ছিল যে আমরা 19 তারিখে বই নিয়ে মাঠে আসবো। বাংলা একাডেমির যে ডিসিশন এবং সবাইকে নিয়ে মেলা করার এই কারণে মেলাটা একটু পিছিয়ে 26 তারিখে আসছে। মেলা হবে কি হবে না এই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে 468টি স্টল বরাদ্দ দিয়েছে আয়োজক কমিটি। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পাশে লিটল ম্যাক চত্বরে 87টি স্টল থাকছে। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। শুক্রবার ভোরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন। এর আগে রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়া শহরে বিমান হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কাবুলের গুরুত্বপূর্ণ কিছু সামরিক স্থাপনায় আঘাত এনেছে পাকিস্তান। সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় ফের পাল্টাপাল্টি হামলা শুরু করে দুই দেশ। বৃহস্পতিবার পাকিস্তানের সামরিক অবস্থানে হামলা চালায় আফগান সেনারা। এতে 2 সেনা নিহত হওয়ার খবর জানায় ইসলামাবাদ। টি-20 বিশ্বকাপে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। সুপার 8-এ পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে 2 দল। পরে কিউইরা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখে। আজ জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত হবে ব্ল্যাক ক্যাপসের। তবে ইংল্যান্ড জিতলে কপাল খুলতে পারে পাকিস্তানের। সেক্ষেত্রে শনিবার শ্রীলঙ্কাকে হারাতে হবে এবং নেট রান রেটে কিউইদের চেয়ে এগিয়ে থাকতে হবে ম্যান ইন গ্রিনদের। এই ম্যাচটি ইংলিশদের জন্য সেমিফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। এই ছিল এখনকার মতো। এরপর বেলা 12টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের আরও খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।